প্রয়োজনে জামাতে যোগ দিব, তারপর আওয়ামী লীগের বিচার আমি দেখতে চাই। প্রয়োজনে এনসিপিতে যোগ দিব, তারপর আমি আওয়ামী লীগের বিচার দেখতে চাই। প্রয়োজনে বিএনপির রাজনীতি ছেড়ে দিব, তারপর আমি আওয়ামী লীগের বিচার দেখতে চাই। জনাব তারেক রহমান, আপনাকে বলতে চাই, আপনার মা বাবা এক ভুল করছে, দীর্ঘ 17 বছর সে ভুলের মাসুল দেওয়া লাগছে। আপনি যদি এখন আরেক ভুল করেন, তাহলে আগামী 40 বছর সেই ভুলের মাসুল আপনাকে এবং আমাদের সকল জাতিকে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই অচিরেই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ 7 দিনই বোঝা গেছে যে তিনি কি পারবেন। আসলে কি সমঝোতা হয়ে গেছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে? দেশের রাজনৈতিক দৃশ্যপটে এখন এই প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। দর্শক, আজকে নতুন সরকার পুরনো আইজিপিকে সরিয়ে নতুন আইজিপি নিয়োগ দিয়েছে, পুলিশের নতুন প্রধান এসেছে। এই আসার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বিএনপি সরকারের বিরুদ্ধে বড় কিছু ঘটতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিবাদ শুরু হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় জেগে উঠলে হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার দালাল হিসেবে প্রমাণিত করে খুব দ্রুতই সেনাপ্রধান ওয়াকারকে বন্দী করা হবে বলে গুঞ্জন উঠেছে। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, তাই বলছি, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে দেখে আসি ভিডিওর সকল বিস্তারিত আলোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বিএনপি সরকারের বিরুদ্ধে বড় কিছু ঘটতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিবাদ শুরু হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় জেগে উঠলে, তরুণ প্রজন্ম, ছাত্র জনতা জেগে উঠলে তখন বিএনপি সরকার আর কিছু করা থাকবে না। এমনিতেই বিএনপি সরকার ধৈর্য সরকার এবং ভারতের ফাঁদে, যুক্তরাষ্ট্রের ফাঁদে। তারেক রহমানের মাননীয় প্রধানমন্ত্রী ওইভাবে স্বাধীনতা নাই, আবার রাষ্ট্রপতিকে নিয়ে আছে আরেক জটিলতায়। তার মধ্যে বিএনপি সরকার এখন পর্যন্ত তাদের 1 সপ্তাহ হিসেবে পুরোপুরি ব্যর্থ। হাসিনা কিংবা অতীতের কোনো সরকার প্রথম 1 সপ্তাহে এত ব্যর্থ অতীতে কখনো হয়নি যতটা বিএনপি সরকার হয়েছে। দেশের পরিস্থিতি খারাপ, দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি, সামাজিক এবং শৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই। এবং বিএনপি জাস্ট একটা কাজ করছে, তারা মিডিয়া দিয়ে সবকিছু ধামাচাপা দিচ্ছে, ঘটনাকে আড়াল করছে। আওয়ামী লীগের মার খেয়ে বিএনপির 4 জন নিহত হয়, তারা সেটা গোপন করে বিএনপির মিডিয়াগুলো। আওয়ামী লীগের মায়ের এটা লেখে না, লেখে যে সামাজিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে, অথচ এটা আওয়ামী লীগ বিএনপি মারামারি এটা লেখে না। তো দর্শক, এই কাজ ছাড়া, এই বাস্তবতা আড়াল করা ছাড়া, চাঁদা না দেওয়ার কারণে লেগুনা চালককে হত্যা করা হয়, ওইটাকে শেষ পর্যন্ত পুলিশের মাধ্যমে, র্যাবের মাধ্যমে বলা হয় যে না চাঁদা না, ওটা অন্য ঘটনা নেই। এছাড়া বিএনপির কোনো সফলতা নেই। এই রকমের একটা নরবরে সরকারের বিরুদ্ধে যে কোনো সময় আন্দোলন ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে শিক্ষার্থীরা। জামাত এনসিপি একটা বৃহত্তর আন্ডারস্ট্যান্ডিং আছে বিএনপির সাথে, এখনো তারা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকবে, তারা প্রস্তুতি নিচ্ছে। এই আন্ডারস্ট্যান্ডিং থাকবে না, এক পর্যায়ে জামাত এনসিপি বিএনপির বিরুদ্ধে জোরালো অবস্থান নেবে। কিন্তু জামাত এনসিপি অন্য রকমের বিরোধী হতে যাচ্ছে, গতানুগতিক ধারা বিরোধী দল হবে না, বৃহত্তর আন্ডারস্ট্যান্ডিং আছে বিএনপির সাথে। কিন্তু ছাত্র জনতা যে কোনো সময় জেগে উঠতে পারে। হ্যাঁ, অলরেডি জেগে উঠেছে। আপনারা জানেন যে ডিসি মাসুদ কিন্তু প্রচন্ড শিবির বিদ্বেষী। ধানমন্ডি 32-এ যখন বিএনপির লোকজন ইশরাকের নির্দেশে ধানমন্ডি 32 ভাঙতে গিয়েছিল, ছাত্র জনতাও ছিল অনেকে, তখন ইউনিট সরকারের সিদ্ধান্ত ছিল যে না, এটা ডিসপার্স করতে হবে, ধানমন্ডি 32 আর ভাঙতে দেওয়া যাবে না। সেখানে সেনাবাহিনী পুলিশ মিলে ধানমন্ডি 32 ভেঙেছিল, ধানমন্ডি 32 রক্ষা করেছিল। তো সেখানে ওই ডিসি মাসুদ বলেছিল যে স্যার এগুলো শিবির, মানে ওই যে তার যে ফোনালাপ ফাঁস হয়েছিল, সামনে আসছিল, সেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে শিবিরের প্রতি তিনি প্রচন্ড বিদ্বেষ রাখেন। এই ডিসি মাসুদ তাহলে কি শিবিরের প্রতি বিদ্বেষ রাখেন? মিন্স বিএনপি। ডিসি মাসুদ হচ্ছে বিএনপি ডিসি এবং বিএনপি পরিবারের এবং বিএনপি পন্থী, এতে কোনো সন্দেহ নেই। সেই ডিসি মাসুদ তিনি এখন মোরাল পুলিশিং করছেন, বিনা কারণে নাগরিকের উপর ভয়ানক নির্যাতন করছেন কোনো কারণ ছাড়া। আপনি চিন্তা করেন কোন জগতে আছেন আপনি। জাস্ট সিম্পল, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যেই সরোয়ার্দী উদ্যান, পার্ট অফ ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরোয়ার্দী উদ্যানে যাবে, আড্ডা দিবে, ভেরি সিম্পল। তবে হ্যাঁ, মাদক সেবন করবে না, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা টিউশন করায়, যেমন আমি নিজে স্টুডেন্ট লাইফে টিউশন করাতাম, তখন আমার নিয়মিত যাত্রাপথ ছিল সরোয়ার্দী উদ্যান। এমনকি আমি একসময় বাইসাইকেল চালাতাম ঢাকা শহরে। তখন কিন্তু সরোয়ার্দী উদ্যান এবং রমনা পার্কের ভিতর থেকে সাইকেল চালিয়ে যেতাম, যাতে যাত্রাপথ সহজ হতো, অনেক রাস্তা কম এবং যানজটে পড়তে হতো না। দর্শক, এই সরোয়ার্দী উদ্যানের ভিতর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলবে নর্মাল, তো সেখানে চলছে, হ্যাঁ পুলিশ রেড দিচ্ছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন স্মার্ট শিক্ষার্থী, সে স্বাভাবিক প্রশ্ন করতে পারে যে আমি এখান থেকে যেতে পারি, ইটস মাই চয়েস, আমার কোনো অপরাধ আছে কিনা, আমার সাথে আপনি কিছু পেয়েছেন কিনা সেটা দেখেন। যদি কোনো অপরাধ পেয়ে থাকেন বা আমার সাথে মাদক পেয়ে থাকেন, ঠিক আছে, আমার বিরুদ্ধে অ্যাকশন নিন। এর চাইতে যৌক্তিক এবং ভদ্র ভাষায় কোনো কথা হতে পারে না। আমি দেখলাম যে সেই শিক্ষার্থী, যাকে ডিসি মাসুদ বিএনপির পেটোয়া পুলিশ বাহিনী যে ভয়ানক নির্যাতন করেছে, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। সেই শিক্ষার্থী, নির্যাতিত শিক্ষার্থী, অত্যন্ত ভদ্র ভাষায় কথা বলছিল। সেই শিক্ষার্থীর পরিচয় যাই হোক না কেন, স্মার্টলি কথা বলছেন, স্মার্টলি পুলিশকে প্রশ্ন করছিলেন এবং উত্তর দিচ্ছেন। হঠাৎ করে তার উপর আতর্কিত হামলা, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না, এটা কেউ মেনে নিতে পারে না। তো দর্শক, এই কাজ করেছে বিএনপির ডিসি মাসুদ। তো দর্শক, এখানে এই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুসে উঠেছে। শাহবাগ থানার সামনে শিক্ষার্থীরা মিছিল করছে। এখন এটাকে বিএনপি বা বিএনপি মিডিয়া মব বলে না কেন, বলেন মব বলে একটু দমন করেন। ডাকসু আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করেছে, রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল হয়েছে। এবং যদি ওই ডিসি মাসুদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হয়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়বে। এটা সামাল দেওয়ার শক্তি বিএনপি সরকার নেই। তবে এখন হয়তো হবে না, কারণ বিএনপি
পরিস্থিতি বুঝতে পেরে ডিসি মাসুদকে সরিয়ে দিবে অথবা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, ডেফিনেটলি। কিন্তু এরকম ঘটনা প্রত্যেক দিন ঘটতে থাকবে, যেহেতু বিএনপি নৈতিক ভিত্তি নেই অথবা এই নির্বাচন সুষ্ঠু হয়নি এবং ছলচাতুরি করে তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে, যার ফলে নানান উল্টোপাল্টা কাজ প্রত্যেক দিন করতে হবে। অতএব যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। সিগনিফিকেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বিএনপির প্রচন্ড ক্ষোভ, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট দিয়েছে শিবিরকে, ছাত্রদলকে ভোট দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অবস্থান অত্যন্ত দুর্বল। যদি বলা হয় যে বাংলাদেশের ছাত্রদলের সবচেয়ে দুর্বলতম শাখা কোনটা, উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। অথচ ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সবচেয়ে শক্তিশালী শাখা হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অরিজিনাল স্টুডেন্টদের, 150 স্টুডেন্টদের মিছিল করার সক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেই। মহানগর থেকে লোক ভাড়া করে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করতে হয়। তো এই জায়গায় যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছোট আকারে আন্দোলন ছড়িয়ে পড়ছে এবং ডাকসু প্রতিবাদ করেছে, যেমন দেখেন এই এটাকে বিএনপির ভাষায় বললে মব হচ্ছে শাহবাগ থানার সামনে। এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কত হুমকি দিলেন যে মব আর হবে না, মবের যুগ শেষ, ওই শাহবাগ থানার সামনে মব হচ্ছে, আপনি কি করছেন? এই মব থামাতে গেলেই ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠবে, তখন এই পরিস্থিতি বিএনপি সামাল দিতে পারবে না। আমি একটা কথা বলি, বিএনপির যে দুর্বল শাসন অথবা তাদের যে দুর্বলতা, তাতে বেশি দিন তারা স্থিতিশীলভাবে দেশ চালাতে পারবে না। বিএনপির নিজেদের কামড়াকামড়িতেই বিএনপি বেকাতে পড়ে যাবে। আবার ভারতকে, সেনাবাহিনী যেভাবে সেট আপ দিয়েছে, ওভারঅল ভারতের সাথে যেভাবে কানেক্টেড হয়ে যাচ্ছে, এই ভারত হঠাৎ করে তার হাত ছেড়ে দিবে এবং তিনি বিপদে পড়বেন। তো দর্শক, সরকারি উদ্যানের শিক্ষার্থী সাংবাদিকদের উপর হামলা ঘটনা ডাকসু নিন্দা, সাংবাদিকদের উপর হামলা করে। আপনি চিন্তা করছেন, বিএনপি সম্ভাব্য ফ্যাসিস্ট দল, তারা সব ধরনের নির্যাতন করতে পারে এবং তারা ভোট চুরি করে। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভয়ানক কাজ চুরি করার সম্ভাবনা রয়েছে। সিটি কর্পোরেশনে না পারলে অন্যগুলোতে করবে এবং বিএনপি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চাইবে না। তারা আবার সেই পুরনো 2006 সালের মতো ভোট কাজ চুরি করে মাগুরা মার্কা উপনির্বাচন করার পরিকল্পনা করবে। রাজধানী সরকারি উদ্যানে অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এক সাংবাদিকদের উপর হামলা করার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। একই সঙ্গে ঘটনা জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠন। ডাকসু বিবি সাদিক ক্যাম্প সোমবার এক স্ট্যাটাসে জানান, রাজধানী সরকারি উদ্যানে অভিযানের সময় শৃঙ্খলা বাহিনীর আক্রমণের বাংলা নিউজ 24 এর মাল্টিমিডিয়া সাংবাদিক তোফায়েল আহমেদ মারাত্মকভাবে আহত হয়েছেন। একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতা নাইম আহমেদের উপর বিনাশ। এখানে এই নাইম আহমেদ বামপন্থী নাকি এটা আমাদের দেখার বিষয় না, তার উপর এক প্রকার ভয়ানক নির্যাতন হয়েছে। অতএব এরকম দেশ চালানো যায় না। যে কোনো সময় দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জল আন্দোলন শুরু হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে হঠাৎ নাসিরউদ্দিন পাটোয়ারির আক্ষেপ, হাসনাত কই, লিগ তো দোকান খোলা শুরু করছে। উত্তরে হাসনাত আব্দুল্লাহর কণ্ঠে রীতিমতো যেন হতাশা শোনা গেল। বললেন সবকিছুই সমঝোতা। ওদিকে আবার সার্জিস আলম বলে উঠলেন সেই পুরনো রাজনীতি, অর্থাৎ দিন যাচ্ছে, আওয়ামী লীগ বের হচ্ছে প্রকাশ্যে, বিএনপির সাথে সমঝোতা করেই এমন সাহস পাচ্ছে আওয়ামী লীগ, এমন অভিযোগে হতাশা ঝরে পড়ছে হাসনাত সার্জিসদের কণ্ঠে। আসলে কি সমঝোতা হয়ে গেছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে? দেশের রাজনৈতিক দৃশ্যপটে এখন এই প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। নির্বাচনের পর থেকে হুট করেই যেন ভোল পাল্টাতে শুরু করেছে রাজনীতির মাঠ। যেই আওয়ামী লীগের কার্যক্রমকে গত বছর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেই দলের নেতাকর্মীরাই এখন প্রকাশ্যে আসতে শুরু করেছেন। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় দলটির তালাবদ্ধ কার্যালয়গুলো একে একে খুলতে শুরু করেছে। পঞ্চগড় থেকে শুরু করে চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, এমনকি খোদ রাজধানীর বুকেও দেখা যাচ্ছে তাদের সগর্ব তৎপরতা। নির্বাচনের পরপরই এই যে ঝটিকা মিছিল, কার্যালয় দখল এবং রাজনৈতিক অঙ্গনে নিজেদের অস্তিত্ব প্রমাণের মরিয়া চেষ্টা, এর পেছনে কি কেবলই কর্মীদের আবেগ, নাকি পর্দার আড়ালে রচিত হয়েছে রাজনীতির নতুন কোনো চিত্রনাট্য? রাজনীতির মাঠে কোনো কিছুই বিনা কারণে বা শূন্য থেকে ঘটে না। নির্বাচনের আগে থেকেই মাঠে কান পাতলে শোনা যাচ্ছিল যে ভোটের মাঠে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে বিএনপি ও জামায়াতের অনেক প্রভাবশালী নেতা স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং কোণঠাসা নেতাদের সাথে গোপনে যোগাযোগ বাড়িয়েছিল। হিসাবটা ছিল খুব সোজা, ভোটের মাঠে প্রচ্ছন্ন সমর্থন দাও, নির্বাচনের পর দলীয় কার্যালয় খুলতে বা রাজনীতিতে ফিরতে খুব একটা বাধা দেওয়া হবে না। পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের তালা খোলার সময় স্বয়ং সদর উপজেলা বিএনপির সভাপতির উপস্থিতির যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে, তা কোনো বিচ্ছিন্ন ভুল বা কাকতালীয় ঘটনা নয়। এটি মূলত তৃণমূল পর্যায়ে গড়ে ওঠা সেই অঘোষিত রাজনৈতিক সমঝোতারই একটি দৃশ্যমান রূপ। যদিও তীব্র সমালোচনার মুখে পড়ে সেই বিএনপি নেতা দাবি করেছেন যে তিনি জানতেন না ওটা আওয়ামী লীগের অফিস, কিন্তু রাজনীতির সচেতন দর্শকরা এই না জানার পেছনের আসল সত্যটা খুব ভালো করেই জানেন। এখন রাজনীতির ময়দানে সবচেয়ে বড় এবং চমকপ্রদ প্রশ্ন হলো, 1.5 দশকের চরম বৈরী সম্পর্ক এবং গুম খুনের রাজনীতির ইতিহাস ভুলে বিএনপি কেন আওয়ামী লীগের প্রতি এতটা নমনীয় হবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে কাজ করছে অত্যন্ত সুদূরপ্রসারী এবং কৌশলী এক রাজনৈতিক হিসাব নিকাশ। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর নতুন সরকার হিসেবে বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়। এই মুহূর্তে রাজপথে তাদের প্রধান ডানপন্থী মিত্র এবং একই সঙ্গে তীব্র প্রতিযোগী হয়ে উঠেছে জামায়াত ইসলামী ও তাদের জোট। বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ যদি একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, তবে বিরোধী শিবিরের পুরো মাঠ ফাঁকা পেয়ে তা দখল করে নেবে জামায়াত জোট। তখন সরকারকে যখন তখন চাপে ফেলা বা ব্ল্যাকমেইল করার একচেটিয়া ক্ষমতা চলে যাবে তাদের হাতে। কিন্তু রাজনীতির মাঠে যদি একটি কোণঠাসা অথচ দৃশ্যমান আওয়ামী লীগ টিকে থাকে, তবে জামায়াত চাইলেও সরকারের বিরুদ্ধে খুব একটা ঝামেলা বা একক আধিপত্য বিস্তার করতে পারবে না। ক্ষমতার এই নিখুঁত ভারসাম্য বজায় রাখতে এবং জামায়াতের ক্রমবর্ধমান প্রভাবকে রুখে দিতেই বিএনপি চাইছে আওয়ামী লীগ তাদের পাশে বা মাঠে থাকুক। এই চেক অ্যান্ড ব্যালেন্সের সমীকরণেই মূলত আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এক অলিখিত সমঝোতার শক্তিশালী বাতাবরণ তৈরি হয়েছে। অন্যদিকে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে থাকা আওয়ামী লীগও বসে নেই।
2024 সালের আগস্টে গণ অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীরা শুধু একটি সুযোগের অপেক্ষায় ছিলেন। দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের কথাতেই তাদের বর্তমান রণকৌশলের প্রমাণ মেলে। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, দলীয় কার্যালয়গুলো যেহেতু রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করেনি, তাই সেখানে যেতে কর্মীদের কোনো বাধা নেই। শুধু তাই নয়, দলীয় সূত্রগুলো নিশ্চিত করছে যে ভারতে অবস্থানরত দলীয় প্রধান শেখ হাসিনা বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে নিয়মিত তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ রাখছেন। তারই সরাসরি নির্দেশে সারা দেশে যার যেখানে সম্ভব সেখানে দলীয় কার্যালয়ে যাওয়ার এবং নিজেদের উপস্থিতি জানান দেওয়ার এই মরিয়া চেষ্টা চলছে। নির্বাচনের আগে সামাজিক মাধ্যমে তাদের নো ভোট প্রচারণার পর এখন তারা বুঝতে পেরেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সেই কঠোরতা এখন আর নেই। নির্বাচিত নতুন সরকার রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তাদের উপর আগের মতো খড়গহস্ত হবে না। এই বিশ্বাস থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আকম জামাল উদ্দিনের মতো নেতারা ধানমন্ডি 32 নম্বরে যাওয়ার সাহস দেখাচ্ছেন এবং কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ের দিকে পা বাড়াচ্ছেন। তবে এই সমঝোতা বা কার্যালয় খোলার প্রক্রিয়া যে একেবারে মসৃণ আর বাধাহীন তা কিন্তু নয়। উপরতলার বা প্রভাবশালী নেতাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হলেও মাঠের বাস্তবতা অনেক জায়গাতেই বেশ উত্তপ্ত। অনেক এলাকাতেই বিএনপির যে অংশটি এই সমঝোতার বাইরে বা সুবিধাবঞ্চিত রয়ে গেছে, তারা আওয়ামী লীগের এই প্রত্যাবর্তনে তীব্র বাধা দিচ্ছে। গত বৃহস্পতিবার ময়মনসিংহের তারাকান্দায় দলটির কার্যালয় খোলার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা যেভাবে বিক্ষোভ করে কার্যালয়ের ভেতরে গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে দিয়েছে, তা প্রমাণ করে যে সাধারণ ছাত্র জনতা এবং মাঠ পর্যায়ের অনেক কর্মী এখনো এই সমঝোতা মেনে নিতে প্রস্তুত নয়। বঙ্গবন্ধু এভিনিউতে বা ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ের সামনে যখন আওয়ামী লীগের কর্মীরা জাতীয় পতাকা হাতে স্লোগান দিচ্ছেন, তখন একদল মানুষ এর তীব্র প্রতিবাদও জানাচ্ছেন। অর্থাৎ দলটির ফিরে আসার এই চেষ্টার পথে পদে পদে বাধা রয়েছে ঠিকই, তবে সেই বাধা পেরোনোর জন্য প্রশাসনের নীরবতা এবং উপর মহলের যে প্রচ্ছন্ন সম্মতি তারা পাচ্ছে, সেটাই তাদের মূল সাহসের জায়গা। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান এবং রাজনৈতিক বিশ্লেষক জুবাইদা নাসরিনের মতো বিজ্ঞজনেরা মনে করছেন, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক স্থিতিশীলতাই তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। দেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দলকে দীর্ঘকাল নিষিদ্ধ করে রাখা কিংবা তাদের লাখ লাখ কর্মীকে মাঠের বাইরে রেখে টেকসই স্থিতিশীলতা আনা সম্ভব নয়। গত সরকার তাদের নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে দেয়নি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে দলটি আজীবন নিষিদ্ধ থাকবে। বিএনপি খুব ভালো করেই সেই বাস্তবতাটা অনুধাবন করতে পেরেছে। তাই হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলমরা যতই হতাশা প্রকাশ করুক না কেন, যতই বলুক, সেই পুরনো রাজনীতি নির্জলা বাস্তবতা হলো রাজনীতি তার নিজস্ব গতিতেই চলে। আবেগ আর অভ্যুত্থানের স্লোগান দিয়ে হয়তো ফ্যাসিবাদের পতন ঘটানো যায়, কিন্তু রাষ্ট্র চালাতে গেলে প্রয়োজন হয় হিসেবই চালে। আর সেই হিসেবের খাতাতেই জামায়াতকে ঠেকাতে এবং নিজেদের রাজনৈতিক জমি নিরঙ্কুশ রাখতে আওয়ামী লীগের সাথে বিএনপির এই ভাই ভাই সমঝোতা এখন আর কোনো গোপন বিষয় নয়, বরং দিনের আলোর মতো স্পষ্ট এক রাজনৈতিক বাস্তবতা। দর্শক, আজকে নতুন সরকার পুরনো আইজিপিকে সরিয়ে নতুন আইজিপি নিয়োগ দিয়েছে, পুলিশের নতুন প্রধান এসেছে। এই আসার আগেই গত 2-3 দিন থেকে যে আলোচনাটা একটু একটু করে হচ্ছিল এবং একটু একটু করে চারিদিকে কানাঘোষা চলছিল, সেটা হচ্ছে যে বিগত সরকার, অর্থাৎ বিগত সরকার বলতে আবার শেখ হাসিনা সরকার না, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পুলিশের ব্যাপারে যা কিছু করা হয়েছে তাতে পুলিশ বাহিনী ব্যাপকভাবে অসন্তুষ্ট এবং সেই অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটেছে ইউনূস সরকারের নেওয়া পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের বিরোধিতার মাধ্যমে। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পুলিশের জন্য যে নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে সেই পোশাক তারা পরতে চান না, পুরনো পোশাক তারা থাকতে চান এবং নতুন পোশাক অনেকটা বিভিন্ন সিকিউরিটি কোম্পানির দারোয়ানের পোশাক, এরকম যে কথাবার্তা সমালোচনা, সেই ব্যাপারটাও পুলিশকে চিন্তার মধ্যে ফেলেছে। অর্থাৎ প্রফেসর ইউনূসের যে কোটি কোটি টাকা নষ্ট করে নতুন পোশাকের যে প্রজেক্ট এবং সেই প্রজেক্টের মাধ্যমে কত শত কোটি টাকা কে খেয়েছে সেই হিসাবগুলো তো বের করতেই হবে। তার চেয়েও বড় কথা হচ্ছে যে তাদের গৃহীত সেই সিদ্ধান্ত এখন বাতিল হওয়ার উপক্রম। পুলিশ সম্ভবত ফিরছে আগের পোশাকেই। আরও স্পষ্ট করে বলা যায় যে পুলিশের আগের যে পোশাক নীল এবং সবুজ, সেই দুই পোশাক কিন্তু বিগত সময়ে 2003-04 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখনকার গৃহীত সিদ্ধান্ত। ক্ষমতায় আসার আগেই তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন যে বিডিআর থেকে যে বিজিবি হয়েছে সেই পুরনো মুক্তিযুদ্ধের সঙ্গে স্মৃতি বিজড়িত যে বিডিআর, সেই বিডিআর নামে তারা ফিরিয়ে নিয়ে যাবে এবং পোশাকও পরিবর্তন করবে। সেই ঘোষণা আগে থেকেই দেওয়া ছিল। এবার পুলিশের তরফ থেকে যখন দাবি আসছে তখন বিএনপি সরকার কি সিদ্ধান্ত নেবে প্রফেসর ইউনূসের সিদ্ধান্ত নেওয়া নতুন পোশাকের যে সার্কাস, সেই সার্কাস বাতিল করার? চলুন একটু জেনে দেখি পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে নতুন পোশাক সম্পর্কে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পুলিশের নতুন পোশাকের কথা। নতুন পোশাক নিয়ে কেলেঙ্কারি ফাঁস হয়ে যাচ্ছে। গণমাধ্যম সমকালের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে আগের পোশাকে ফিরতে চায় পুলিশ। পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের।
স্পষ্ট করে তারা বলেছে তারা এই পোশাক পরতে চায় না, আগের পোশাকে ফিরতে চায়। সেখানে বলা হচ্ছে বদলে যাওয়া পোশাক নিয়ে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের অস্বস্তির বিষয়টি নতুনভাবে সামনে এসেছে। পোশাক পরিবর্তনের বিষয়টি মেনে নিতে পারছেন না তারা, নতুন পোশাকের পরিবর্তন চাচ্ছেন তারা। পুলিশ সদস্যরা বলছেন তারা পুরনো পোশাকে ফিরতে চান। বর্তমান পোশাকের রং নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই পোশাক নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছেন। এতে পুলিশ বাহিনীর অনেক সদস্য অস্বস্তি বোধ করছেন, কারণ এটা সিকিউরিটি গার্ডের পোশাক হিসেবেই বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতি দেওয়া হয়েছে। এতে গভীর উদ্বেগের সঙ্গে তারা জানান, বাহিনীর বেশিরভাগ সদস্যই তড়িঘড়ি করে নেওয়া এই পরিবর্তনের পক্ষে নন, বরং তারা বর্তমানে পরিহিত পোশাকটিকে বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে মনে করেন। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পুলিশের পোশাক পরিবর্তন করে যে নতুন পোশাক নির্বাচন করেছে, সেখানে পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া এবং পুলিশ সদস্যদের মতামত উপেক্ষা করে কোনোরূপ জনমত যাচাই বাছাই ছাড়া পোশাক নির্বাচন করেছেন। অন্য যে সকল সংস্থায় ইউনিফর্ম পরে থাকেন তাদের সঙ্গে হুবহু সাদৃশ্য রয়েছে এই পোশাকের। এতে পুলিশ সদস্যদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। ওই যে বললাম সিকিউরিটি গার্ডের পোশাক। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ বাহিনীর দীর্ঘদিনের খাঁকি যে পোশাকটি ছিল তা 2003-04 সালে তৎকালীন সরকার একটি কমিটি গঠন করে যাচাই বাছাই শেষে বাংলাদেশ পুলিশের চাকুরিতে কর্মরত ব্যক্তিদের গায়ের রং, আবহাওয়া, রাত্রি ও দিনের ডিউটিতে সহসাই চিহ্নিত করা যায় এবং অন্য যে কোনো বাহিনীর সঙ্গে কোনো সাদৃশ্য না হয় এসব বিষয় বিবেচনা করে নির্ধারণ করেছিল। অর্থাৎ আগের পোশাকটা নির্ধারণ করতে অনেক গবেষণা করা হয়েছিল। রাতের বেলায় আপনি টর্চ লাইট মারলেও বুঝতে পারবেন যে এটা পুলিশের পোশাক, অন্য কোনো বাহিনীর সঙ্গে কোনো ধরনের পোশাকের মিল নেই। কিন্তু বর্তমানে এই প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার, মানে বিগত মেটিকুলাস সরকার যে ইউনিফর্ম পোশাককে দিয়েছে, সেই রঙের ইউনিফর্ম বাংলাদেশে হাজারো সিকিউরিটি গার্ডের গায়ে দেখা যায়। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে, পোশাক পরিবর্তন একটি বিশাল ব্যয়বহুল প্রক্রিয়া, অর্থাৎ রাষ্ট্রের টাকা গচ্চা দিয়েছে বিগত সরকার, যা বর্তমানে দেশের অর্থনীতির প্রেক্ষাপটে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে এই বিপুল পরিমাণ অর্থ নতুন পোশাক তৈরির পরিবর্তে বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ ও লজিস্টিক্স সাপোর্ট বৃদ্ধি করার জন্য অধিক যুক্তিযুক্ত হবে। পোশাকের রং বা নকশা নয়, বরং পুলিশ সদস্যদের মন মানসিকতার পরিবর্তন, মনোবল ও পেশাদারিত্বের উন্নয়ন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ তারা বলছে যে পুলিশের মনোবল তৈরি করতে হবে, পুলিশের লজিস্টিক সাপোর্ট বাড়াতে হবে, পুলিশের মান উন্নয়ন করতে হবে, পুলিশকে অন্য দিক থেকে আরও বেশি অর্থনৈতিক ব্যাকআপ দিতে হবে। পোশাক পরিবর্তন করে শত শত হাজার হাজার কোটি টাকা নষ্ট না করে সেই টাকাগুলো অন্যান্য কাজে ব্যয় করলে পুলিশ বাহিনীর উপকার হবে। সাথে তো রয়েছেই সিকিউরিটির পোশাক, এবং এটা অনেক পোশাকের সঙ্গে মিলের পোশাক। কোনো ধরনের গবেষণা না করে মেটিকুলাস ডিজাইনে একটা রং নির্ধারণ করে সেই পোশাকটা দেওয়া হয়েছে। সব মিলে প্রফেসর ইউনূস আমলের একটার পর একটা সিদ্ধান্ত যেগুলো বেরিয়ে আসছে, সেই সিদ্ধান্তগুলো ছিল হঠকারী সিদ্ধান্ত এবং দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান, সংস্থা, দেশের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি সব কিছু পাল্টে ফেলে। অর্থাৎ ওই যে তিনি বলেছিলেন না, রিসেট বাটন টিপেছেন, তিনি রিসেট বাটন টিপে 2024-এর আগের সব কিছু মুছে দেওয়ার একটা ভয়ঙ্কর পরিকল্পনা ফেলেছিলেন। জাতি তাও রক্ষা পেয়েছে, মাত্র 1.5 বছর তিনি টিকতে পেরেছেন, এরপরে জাতি মুক্তি পেয়েছে। দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনের নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।